আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে চায় সরকার, পর্যালোচনা চলছে অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে। এবং ইসরায়েল ও ইরানকে সংযত থাকতে রুশ প্রেসিডেন্টের আহ্বান, মধ্যপ্রাচ্যের সংকটের জন্য গাজায় ইসরায়েলি হামলায় দায়ী মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সাদি মাহমুদের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই দিনেই। দিবসটি পালনে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরের আমবাগানে ১৯৭১ সালে ১৭ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। এ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়। সেই ঐতিহাসিক দিনের কথা জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। বাঙালির মুক্তির লড়াই এগিয়ে নিতে ৫ দশক আগে মেহেরপুরের এই আমবাগানে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। যে স্থানটি এখন পরিচিত মুজিবনগর নামে, আর দিনটি স্মরণীয় হয়ে আসছে মুজিবনগর দিবস হিসেবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। সে রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করায় নেতৃত্বহীন হয়ে পড়ে বাঙালি। ২ সপ্তাহ পরই পাকিস্তানের বর্বরতায় বিপর্যস্ত দেশবাসীকে লড়াইয়ের সাহস জুগিয়ে গঠন করা হয়
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার। 17 এপ্রিল বেলা 11টায় দেশি বিদেশি সাংবাদিকদের সামনে শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। নতুন সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী, AHM কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এবং খন্দকার মুস্তাককে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে সংগঠিত মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে পাল্টা প্রতিরোধ। বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে তৈরি হয় জনমত। 9 মাসের সংগ্রাম শেষে বাঙালি পায় স্বাধীন স্বদেশ। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। পঞ্চম শ্রেণী থেকে বাড়িয়ে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে চায় সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষানীতির আলোকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হলে সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বর্তমানে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় কোনো অর্থ ব্যয় করতে হয় না। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বলা হলেও দেশের সরকারি 65,565টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম আছে মাত্র 638টি বিদ্যালয়ে। এই 638টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করছে। 18,968টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিজ খরচে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। এদের মধ্যে সরকারি মাত্র 628টি। 2 কোটিকে যদি আমি 14 বছরের অষ্টম নিম্ন মাধ্যমিক পর্যায়টা শেষ করাতে পারি, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর যথেষ্ট পরিমাণ দক্ষতা তৈরি হবে। তার পরবর্তী ধাপ যেটা আছে মাধ্যমিক, সেখানেও যদি আমি আমার 80% শিক্ষার্থী প্রাথমিকের সেটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিশাল অর্জন। শিক্ষামন্ত্রী বলছেন, দেশের শিক্ষার উন্নয়নে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার দায়িত্ব নিতে চায় সরকার। নিম্ন মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারের একটা আর্থিক কাঠামোর মধ্যে এটা আমাদের দেখতে হবে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে যত স্তর আছে সারা বাংলাদেশে, সেটা যদি এমপিও করে ফেলা যায়, সেই শর্তে যে আমরা আমাদের শিক্ষার্থীগুলোকে বিনা বেতনে সেখানে পড়াতে পারবো, তাহলে তো একটা বিশাল, আমি মনে করি একটা ধাপ অতিক্রম হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করলেও বেসরকারি উদ্যোক্তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে খরচ যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থী সংকটে পড়বে বিদ্যমান মাধ্যমিক বিদ্যালয়গুলো। তাহলে হাই স্কুলগুলো তাদের 3টা করে শ্রেণীতে ছাত্র পাবে না। এই জায়গাগুলোতে যেটা দরকার ছিল, প্রপার বিশেষজ্ঞ প্যানেল দিয়ে শর্ট টাইম এবং লং টাইম প্ল্যান করে কাজটা করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2টি করে প্রতি উপজেলায় অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করেছে, কিন্তু তারপর আর এ প্রক্রিয়া আগায়নি। তাই অতি সত্বর সারা দেশের সকল ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার আওতায় আনা উচিত। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 39,788টি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে 2,03,83,060 শিক্ষার্থী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে জিডিপির অন্তত 5% ব্যয় করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক তাজবিরুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হলে চিকিৎসা নিতে বিদেশ থেকে রোগীরা বাংলাদেশে আসবেন। রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, কমেছে মা ও শিশু মৃত্যুর হার। তবে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বাঙালি চিকিৎসক ডাক্তার তাজবিরুল ইসলাম বলছেন, সময়মতো মানুষকে সচেতন করা না গেলে অসংক্রামক রোগের মহামারী ঠেকানো যাবে না। পেশেন্ট সেন্টার্ড কেয়ার, পেশেন্টকে মাঝখানে রেখে আমরা ঘিরে কাজ করতে হবে। পেশেন্ট ইজ দ্য বস অ্যান্ড পেশেন্ট ইজ অলওয়েজ রাইট।
এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা পেশেন্টকে ভালো চিকিৎসা দিতে পারবো। আমরা মনে করি পেশেন্ট এবং ফ্যামিলি দুজনকে ইনভলভ করে কাজ করতে হবে, তারও পার্ট অফ দ্য টিম। আমাদের পেশেন্টকেও ফ্যামিলিকেও অ্যাওয়ার করতে হবে। যেমন ধরেন স্মোকিং খারাপ, একটা ব্রেস্ট ক্যান্সার কীভাবে ডায়াগনোসিস করতে হবে, একটা পেশেন্ট হঠাৎ করে পড়ে গেল তাকে কীভাবে আমরা পানি ছিটা দিই বা পায়ের তালু মালু করি, আসলে সিপিআরটা করতে হবে প্রথমে। যদি অন্য খাতে আমরা ইমপ্রুভ করতে পারি, আজকে এত বলি ফ্লাইওভার হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল, আমরা কেন হেলথ কেয়ার করতে পারবো না? অবশ্যই আমরা রিভার্স ট্যুরিজম করতে পারবো, মানে বিদেশিরাই এখন আমাদের বাংলাদেশে আসবে, বাংলাদেশের পেশেন্ট আর বিদেশে যাবে না। নতুন চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি মান উন্নয়নে জিডিপির ৫% বরাদ্দ করে ব্যয় করার পরামর্শ তার। টোটাল জিডিপির 5% দেওয়া ছিল হেলথ কেয়ারে, কিন্তু ওখানে হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 1%। সো আমরা এই গুরুত্বটা দিচ্ছি না। হেলথ কেয়ার বাজেটের অপারেশনাল বাজেটটাই বেশি, কিন্তু ডেভেলপমেন্ট বাজেট দিচ্ছি না আমরা। ডেভেলপ করার কোনো বাজেটই নেই আসলে। আমার মনে হয় ওই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। তা আমাদের গুরুত্ব দিতে হবে, বাজেটটা বাড়াতে হবে, গুড লিডারশিপ আসতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আমাদের আসতে হবে, আমাদের প্রিভেন্টিভ মেডিসিনে প্রাইমারি কেয়ারটাকে জোর দিতে হবে যাতে পেশেন্ট ভালো থাকে, যাতে হসপিটালে না আসতে হয়। আমাদের রিসার্চ সেন্টার করতে হবে এবং নিজেদের ডেটা নিয়ে কাজ করতে হবে। আমাদের কিন্তু ন্যাশনাল ডেটা বলে কিছু নাই প্রত্যেকটা জিনিসে। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাজেটের বেশিরভাগই খরচ হয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর পরিচালনা ও কর্মরত জনবলের বেতন ভাতা প্রদানে। তাই দক্ষ ব্যবস্থাপনা ছাড়াও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মেডিকেল শিক্ষা বিশ্বমানের করারও তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ইসরায়েল এবং ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোন আলাপে পুতিন বলেন, মধ্যপ্রাচ্য সংকটের মূলে রয়েছে গাজায় ইসরায়েলি হামলা। তবে ইসরায়েল এবং ইরান যুদ্ধে জড়ালে সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইসরায়েলে ইরানের হামলাকে পাল্টা পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, জর্ডান আঞ্চলিক যুদ্ধের রঙ্গমঞ্চ হতে চায় না। ইসরায়েলে হামলার সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে নিজ দেশের মানুষের সমালোচনার মুখে এই মন্তব্য করেন জর্ডানের বাদশাহ। তিনি বলেন, ইসরায়েলকে সহায়তা করতে নয়, জর্ডানের সার্বভৌমত্ব রক্ষায় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গাজায় পুলিশের একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 7 পুলিশ সদস্য সহ 9 জন নিহত হয়েছেন। ওই পুলিশ সদস্যরা ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করার সঙ্গে যুক্ত ছিলেন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ফরিদপুরের চাষিরা। অনুকূল আবহাওয়া ও হস্ত পরাগায়নের মাধ্যমে গতবারের চেয়ে এবার পেঁয়াজ বীজের ফলন ভালো হলেও পেঁয়াজ বীজ বিক্রি করে কোনো বছরই খুব বেশি লাভবান হতে পারেন না তারা। বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স প্রকল্প চালু রাখারও দাবি জানিয়েছেন চুক্তিবদ্ধ চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। নিরাপত্তা সরঞ্জাম ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই চাঁদপুরে চলছে লোহা গলানোর কারখানা। আর এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শ্রমিক এবং স্থানীয়রা। তবে মালিক পক্ষের দাবি, যথাযথ নিয়ম মেনে চলছে কার্যক্রম। আর ছাড়পত্র না থাকায় শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেছে পরিবেশ অধিদপ্তর। এবারে খেলার খবর।